আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদের লেখা গণতন্ত্রের উত্তরণী হোক বিজয় দিবসের প্রত্যাশা। পোস্ট এডিটোরিয়ালটির বিস্তারিত কি আছে চলুন দর্শক জেনে নেওয়া যাক। রাত পোহালেই ১৬ই ডিসেম্বর বিজয়ের দিন, মুক্তির দিন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হয়। এই ভূখণ্ডের মানুষের নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেয়ার আকাঙ্ক্ষার মুক্তি ঘটে এই দিনে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ থেকে কাল ১৬ই ডিসেম্বর ২০২৫ আমাদের গৌরবময় বিজয়ের ৫৪ বছর পূর্ণ হলো। শুরু হলো ৫৫ বছরের যাত্রা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের উজ্জ্বলতম তারিখ ১৬ই ডিসেম্বর, কারণ এদিন আমাদের সঙ্গে যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর গ্লানিকর পরাজয় হয়েছিল। তারা এই দিনে চূড়ান্তভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১৯৭১ সালের এই দিনটিতে স্বাধীন হওয়ার আনন্দে আমরা উদ্বেলিত ছিলাম। এ দেশের মানুষের এর আগের ২৬৬টি রুদ্ধশ্বাস দিন কেটেছে ঠিক এই ১৬ই ডিসেম্বরের দিনটির প্রতীক্ষায় কাতর হয়ে। বিজয়ের খবর পেয়ে তাই এই দিন প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে মুক্তিযোদ্ধারা। পথে পথে শত শত উল্লসিত জনতা সেদিন ঘিরে ধরেছিল তাদের। আনন্দে উদ্বেলিত মানুষ সেদিন মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, বুকে বুক জড়িয়ে এবং উল্লাসে ফেটে পড়ে তাদের নামে বিজয় ধ্বনি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল। কারণ বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির অহংকার। বাংলাদেশের মহান বিজয় দিবস আজ এমন এক সময় উপস্থিত হয়েছে যখন গণতন্ত্রে উত্তরণের জন্য আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষিত হয়েছে। কিন্তু শেখ হাসিনার পরাজিত ফ্যাসিবাদী শক্তি এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে গুলিতে প্রাণনাশের চেষ্টা এরই আলামত। তাই ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র যাতে ব্যর্থ করে দেয়া যায়, সেজন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে বিষয়টি উপলব্ধি করতে হবে। তাদের বুঝতে হবে দেশের সবার কমন শত্রু পরাজিত আওয়ামী ফ্যাসিবাদ। এদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের মৌলিক অধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু শেখ হাসিনা ১৫ বছর মুক্তিযুদ্ধের চেতনার নামে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের লক্ষ্যকে ধ্বংস করে দিয়েছে। এ দেশের সাধারণ মানুষ সবসময় একটি অংশগ্রহণ, জবাবদিহিমূলক এবং ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা আশা করে। ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সেটি পূরণ হবে, বাংলাদেশ গণতন্ত্রে উত্তরণ হবে। এটাই হোক ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের প্রত্যাশা। ১৬ই ডিসেম্বর ১৯৭১ বিজয়ের দিন সম্পর্কে বালক বয়সের আমার স্মৃতিও অম্লান আছে। হবিগঞ্জের চুনারুঘাটের পীরের গাঁওয়ে বোনের বাড়িতে ছিলাম। শৈশব ও কৈশোরবেলা সেখানেই কেটেছে। সেদিন বিজয়ের খবর পেয়ে আমরা বালকরা গ্রাম জুড়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করেছিলাম। বিজয়ের আনন্দে কি করব ভেবে পাচ্ছিলাম না। কেউ ধানের ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলাম, গান গাইছিলাম, কেউ আবার পুকুরে লাফিয়ে পড়েছিলাম। সূর্যের মধ্যে বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা নিয়ে গ্রামীণ সড়কে মিছিল করছিলাম। দুপুরের পর হঠাৎ একজন দৌড়ে এসে জানালো আমাদের গ্রামের মাইঝের বাড়িতে মুক্তিযোদ্ধারা এসেছেন। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের দেখতে সবাই হৈ হৈ করে দৌড়ে যায় মাইঝের বাড়িতে। না, শুধু আমরাই নই, সেদিন সব বয়সী মানুষই চারপাশের গ্রাম থেকে এসেছিল। ক্লান্ত মুক্তিযোদ্ধারা দুপুরের খাবার খেয়ে ঘুমোচ্ছিলেন। তাদের পাশে রাখা ছিল রাইফেল। বীর যোদ্ধাদের চোখের সামনে দেখছি সে যে কি আনন্দ। আমাদের চোখে তারা সাধারণ কোনো মানুষ নন, তার চেয়ে বেশি কিছু ছিলেন। ঘুমন্ত মুক্তিযোদ্ধাদের শরীর ছুঁয়ে তাই আমরা অন্যরকম অনুভূতি উপভোগ করছিলাম। নিজেদের খুব ধন্য মনে হয়েছিল। ঘুম থেকে ওঠার পর মুক্তিযোদ্ধারা বড়দের সালাম জানিয়ে তাদের অভিজ্ঞতার কথা কিছু সময় শুনিয়েছিলেন। সেই স্মৃতি ভোলার নয়। ৭১-এর ১৬ই ডিসেম্বরের দিনটি নিয়ে আমারই নয়, এদেশের সব বয়সী মানুষেরই আছে নানা রকম স্মৃতি। বিজয়ের মুহূর্তটি সেদিন মুক্তিযুদ্ধের নায়করা কিভাবে উপভোগ করেছিলেন। মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার তার আত্মপক্ষ শীর্ষক স্মৃতিমূলক লেখায় উল্লেখ করেন এভাবে: কলকাতা থেকে আমি যখন ঢাকা বিমানবন্দরে অবতরণ করি তখন আমার একটিমাত্র অনুভূতি ছিল,
সেটি কোনো ব্যক্তিগত গৌরবের বা অর্জনের নয়, আল্লাহ তাআলার প্রতি অসীম কৃতজ্ঞতার যে আমি স্পর্শ করতে পেরেছি আমার স্বাধীন দেশের মাঠ। আমরা যখন রমনা ময়দানের দিকে যেতে থাকি তখন রাস্তার দুই পাশের বহু মানুষকে আক্ষরিক অর্থেই মুক্তির আনন্দে আকুলভাবে কাঁদতে দেখেছি। তাদের মুখে যে অভিব্যক্তি ছিল সেটি মুক্তির, একটি আতঙ্কিত অবস্থা থেকে একটি নিশ্চিত অবস্থায় উত্তরণের। রেসকোর্স ময়দানে অসংখ্য লোকের সঙ্গে আমাকে কোলাকুলি করতে হয়েছে। এর মধ্যেও ছিল মানুষের অনাবিল আনন্দ এবং স্বস্তির অভিব্যক্তি। বেশ কজন সেদিন আমাকে বলেছিলেন, আজ রাত থেকে আমি নিশ্চিন্তে ঘুমাবো। এবার বিজয় দিবস এমন একটি সময় আমাদের সামনে উপস্থিত, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে নিয়ে সারা দেশ উৎকণ্ঠিত। তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। 16ই ডিসেম্বরের দিনটি খালেদা জিয়ার জীবনেও এক অনন্য দিন। 71-এর 16ই ডিসেম্বরে তিনি ঢাকা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন। এর আগে মুক্তিযুদ্ধ চলাকালে প্রায় 5.5 মাস পাকিস্তানি সেনাবাহিনী 2 শিশু সন্তান সহ তাকে ক্যান্টনমেন্টের একটি বাড়িতে গৃহবন্দী করে রাখে। সেখানে তাকে কাটাতে হয় বিভীষিকাময় বন্দি জীবন। 71-এর 26শে মার্চ তার স্বামী তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও স্বাধীনতার ঘোষণা দিয়ে 2 সন্তান সহ খালেদা জিয়াকে রেখে মুক্তিযুদ্ধে চলে যান। খালেদা জিয়া কিছুদিন চাচার বাসায় ছিলেন। এরপর চট্টগ্রাম থেকে 2 শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে সঙ্গে নিয়ে বোরখা পরে লঞ্চে করে পালিয়ে চলে আসেন নারায়ণগঞ্জে। সেখান থেকে বড় বোন খুরশিদ জাহান হকের ঢাকার বাসায় আসেন। পাকিস্তানি সৈন্যরা জেনে যায় জিয়াউর রহমানের স্ত্রী ঢাকায়। তারা হন্যে হয়ে খুঁজতে থাকে খালেদা জিয়াকে। এ অবস্থায় খালেদা জিয়াকে তার দুলাভাই মোজাম্মেল হক পেট্রো বাংলার তৎকালীন কর্মকর্তা তার বন্ধু ডক্টর এস আবদুল্লার বাসায় রেখে আসেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী 2রা জুলাই 1971 তাকে ওই বাসা থেকে 2 শিশুপুত্র সহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টের একটি বাসায় নিয়ে গৃহবন্দী করে রাখে। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলে তিনি মুক্ত হন। বড় বোন খুরশিদ জাহান হক তাকে ওই বন্দি দশা থেকে বের করে নিয়ে আসেন। তখন তার পরিচিতি মুক্তিযুদ্ধের বীর সেনানী, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দানকারী জেড ফোর্সের প্রধান মেজর জিয়ার স্ত্রী হিসেবে। দৈনিক বাংলার প্রখ্যাত সাংবাদিক মঞ্জুর আহমেদ 71-এর 16ই ডিসেম্বর বন্দি দশা থেকে মুক্তির পর খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকার নিয়েছিলেন। সে সম্পর্কে মঞ্জুর আহমেদ তার 71 কথা বলে বইতে লেখেন, 16ই ডিসেম্বর বন্দিদশা থেকে বেরিয়ে খালেদা জিয়া গিয়ে ওঠেন তার এক চাচার বাসায়। সেখান থেকে পরদিন শান্তিনগরে বোনের বাসায়। খবর পেয়ে হানা দিলাম শান্তিনগরে রেললাইনের পাশের এক বাড়ির দোতলায়। সঙ্গে ছিলেন দৈনিক বাংলার বার্তা সম্পাদক ফজলুল করিম আর আলোকচিত্রী গোলাম মাওলা। ফজলুল করিম তারা ভাই ছিলেন জিয়া সাহেবের চাচাতো বড় ভাই। কথা হলো অনেকক্ষণ ধরে বেগম জিয়ার সঙ্গে। গৃহবন্দী থাকাকালে খালেদা জিয়াকে কারো সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ ছিল একেবারে বন্ধ। রেডিও নেই, সংবাদপত্র নেই। এ সময় কোনো ঘটনাই তার জানা নেই। এ বাসাতেই কদিন পরে এসে ওঠেন জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ শেষে বিজয়ীর বেশে মুক্ত স্বাধীন ভূমিতে তার গৌরবময় প্রত্যাবর্তন। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। 71-এর ডিসেম্বর মাসেই বাংলাদেশ বিজয় লাভ করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে 71-এর প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ, প্রতিটি দিবসই রক্তের অক্ষরে লেখা। তারপরও এমন কয়েকটি দিন, এমন কয়েকটি তারিখ রয়েছে যা গৌরবের মহিমায় উজ্জ্বল হয়ে আছে। সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে স্মরণীয় দিনটি 16ই ডিসেম্বর। মুক্তিযুদ্ধের ইতিহাস 3রা ডিসেম্বর একটি উল্লেখযোগ্য দিন। এটি প্রত্যক্ষ লড়াইয়ের এক পরিণতি নির্ধারক দিন। পাকিস্তান এদিন ভারতীয় বিমান ঘাঁটিগুলোয় এবং পশ্চিম সীমান্তে সরাসরি আক্রমণ করে বসে। ফলে সীমান্ত যুদ্ধ শুরু হয়ে যায়। পূর্ব রণাঙ্গনে বাংলাদেশ ভারত মিলিত বাহিনীর আক্রমণ চূড়ান্ত পর্বে প্রবেশ করে। 16ই ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ 13 দিনের বিজয় গাথা রচিত হবে, এটি যেন নির্ধারিত হয়েছিল 3রা ডিসেম্বর 1971। 6ই ডিসেম্বর 1971 ছিল আরেকটি উল্লেখযোগ্য দিন। মুজিবনগর সরকারের অনুরোধে এদিন বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বরণ করে নেয়। বাংলাদেশকে ভারতের আইনগত স্বীকৃতি দেয়া খুব জরুরি হয়ে পড়েছিল। এই স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধের পরিচয় থেকে মুক্তি দেয়।
একাত্তরের ৩রা ডিসেম্বর থেকে যখন চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে যায়, তখন নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরেও চলতে থাকে এক কূটনৈতিক লড়াই। ৪ঠা থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলে প্রবল উত্তেজনাকর এ লড়াই। পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র ও চীন, বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন। তখন ছিল স্নায়ুযুদ্ধের দিন। দুই পক্ষের তুমুল বিতর্কের মুখে নিষ্ক্রিয় হয়ে পড়ে জাতিসংঘ। ১৬ই ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সম্পন্ন হয়ে গেলেও নিরাপত্তা পরিষদ মতৈক্যে আসতে পারেনি। আমাদের বিজয়ের ৪ দিন পর ২১শে ডিসেম্বর নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব গ্রহণ করে তাতে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থায়ী হতে হবে এবং ভারত ও পাকিস্তানকে নিজেদের সেনা যার যার সীমান্তের পেছনে ফিরিয়ে নিতে হবে। ততদিনে অবশ্য ঢাকা সহ সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা পতপত করে উঠতে থাকে। ১৪ই ডিসেম্বর ১৯৭১-এর দিনটি ছিল একটি কালিমালিপ্ত দুঃখময় দিন। পরাজয় আসন্ন জেনে ১৪ই ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনী ঢাকা সহ সারা দেশে বেছে বেছে আমাদের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। এই গণহত্যা ছিল পাকিস্তানি সামরিক জান্তার শেষ মরিয়া আঘাত। তাদের এই নৃশংসতার শিকার হয়েছিলেন শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক ও পেশাজীবী সহ দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা বলা আছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বেগম খালেদা জিয়া ও বিরোধী দলের নেতাকর্মীরা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম শুরু করেছিলেন। ২০১৮ সালে তাকে সাজানো ও মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে নেওয়া হলো। তিনি তখন জনগণকে বলে যান, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনো পিছপা হননি এবং হারেননি। শেষ দিন পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য লড়ে যাবেন। তার কথা অক্ষরে অক্ষরে সত্যে পরিণত হয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। গণতন্ত্রে উত্তরণের জন্য ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের যে তারিখ ঘোষিত হয়েছে, সে নির্বাচনে খালেদা জিয়াকে ৩টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু তিনি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ১/১১ জরুরি সরকারের ষড়যন্ত্রের কারণে তিনি লন্ডনে চিকিৎসা ও নির্বাসিত জীবন কাটান। ১৭ বছর পর তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করছেন। যতটুকু জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন মাকে দেখতে। আজ ১৬ই ডিসেম্বর যখন সমাগত, গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের তারিখ যখন এগিয়ে আসছে, তখন এই নির্বাচন বানচালের জন্য ফ্যাসিবাদী শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, তা নস্যাৎ করে দিতে হবে। তাই এ সময় বিএনপি, জামায়াতে ইসলাম সহ দেশের রাজনৈতিক দলগুলোকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। বুঝতে হবে তাদের কমন শত্রু পরাজিত আওয়ামী লীগ এবং প্রতিবেশী ভারত। এরা যেন কোনোভাবে গণতন্ত্রে উত্তরণ বাধাগ্রস্ত করতে না পারে, সেটাই হোক ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রত্যাশা। দর্শক, আমাদের পোস্ট এডিটোরিয়ালের আয়োজন আজ ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।